স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আপনার সম্পর্কে বলুন। স্যার, আমার নাম রিমা হালদার। আমি পুরুলিয়া জেলার বজরাইপুর গ্রামে বসবাস করি। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। আমি রিসেন্ট 2024-এ বিএড কোর্স কমপ্লিট করেছি এবং বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত। আচ্ছা, কোথায় শিক্ষকতা করেন? স্যার, আমি 11 এবং 12-এর যে স্টুডেন্ট হয়, আমার দুটো স্টুডেন্ট আছে, তাদেরকে পড়াই। আচ্ছা, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কত সালে বললেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2020 সালে। আচ্ছা, তো গ্র্যাজুয়েশনে আপনি এই সাবজেক্টটা চুজ করেছেন কেন? রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করলেন কেন? রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আমার কাছে খুব বেশি, মানে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল অনেক অন্যান্য সাবজেক্টের তুলনায়। কারণ এটা পড়লে আমার মনে হয়েছিল যে আমি আহ, আমাদের যে সাম্প্রতিক জীবনে যা কিছু চলছে সেই সম্পর্কে আরো বেশি জ্ঞান লাভ করতে পারবো, এবং আমাদের যে সমস্ত পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে দেশের খবর এবং সমস্ত কিছু সম্পর্কে আমাদের একটা জ্ঞান তৈরি হবে, জ্ঞান ভান্ডার তৈরি হবে। এবং এই সাবজেক্টটিকে অনেকটাই অবহেলা করা হয় বিভিন্ন পর্যায়ে, কিন্তু সাবজেক্টটি আমার কাছে খুব ইন্টারেস্টিং। যেমন তাই অবহেলা করা হয় মানে কোথায় অবহেলা করা হয় বলুন, উদাহরণ মানে স্যার, আমি অন্তত পক্ষে এটা শুনেছি যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে তার মানে ফিল্ড নেই, কিছু আপকামিং ফিল্ড কিছু নেই, ফিউচার নেই অনেকেই বলে। বলুন, তাই তো? হ্যাঁ, ফিউচার নেই বলে। আপনি আমাদের 11-12 এর যে সিলেবাস সেটা সম্পর্কে অবগত? হ্যাঁ স্যার। কি আছে বলুন, বর্তমানে সেমিস্টার সিস্টেমে কি ব্যবস্থা আছে? সেমিস্টার সিস্টেমে বর্তমানে আহ, 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে, 11 এবং 12-এ। 11-এ দুটো সেমিস্টার এবং 12-এ দুটো সেমিস্টার। প্রত্যেকটা সেমিস্টারে 6টি করে অধ্যায় দেওয়া আছে এবং সেটাকে কি বলা প্রত্যেকটা হয়? টেকনিক্যাল একটা টার্ম ইউজ করা হয়, কি বলা হয় অধ্যায়গুলোকে? সেটা কি জানা নেই স্যার। ইউনিট, ইউনিট বলা হয়। আচ্ছা, ইউনিট। তো আচ্ছা, 6টে ইউনিটে ভাগ করা আছে সেই অধ্যায়, 6টি ইউনিট আছে। এবং প্রথম যে সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা হয়। ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হয় এমসিকিউ প্যাটার্নের ওপরে, এবং থার্ড সরি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার হয় 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নের উপরে, আর 6 নম্বরের প্রশ্ন থাকে। কত রকমের এমসিকিউ হয়? এমসিকিউ স্যার 5 থেকে 6 রকম হয়। আচ্ছা, ছ এইবারের কোশ্চেন, এইবারের কোশ্চেনে কত কত রকম হয়েছে? জাস্ট সেমিস্টার হয়েছে মাঝখানে হলো পুজোর আগে, তো কত রকমের এমসিকিউ দিয়েছিল? এই সেমিস্টারে স্যার মোটামুটি 4 রকমের এমসিকিউ দেখেছিলাম আমি। আচ্ছা, আপনি ধরুন স্কুল টিচার হয়ে গেলেন, তারপরে আপনি হুম। প্রাইভেট টিউশন পড়াবেন? না স্যার, এটা তো যুক্তিযুক্ত নয়। কারণ স্কুলের যে পড়াশোনা এবং স্কুলের যে আম, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য তো আছে স্কুলের, তো আমি স্কুলের পরে আর টিউশন পড়াবো না। স্কুলের সময় বাইরেই বলছি, মানে ধরুন না, রবিবার স্কুলের যখন ছুটি থাকতো সেই দিন থেকে কি পড়াবেন? না স্যার। আচ্ছা, তাহলে এই যে ছেলে মেয়েগুলোকে ভর্তি করিয়েছেন, তাদের ওইভাবে আধ খরচা করে পড়িয়ে ছেড়ে দেবেন? না স্যার, ছেড়ে দেবো না। কোনো রেসপন্সিবিলিটি নেই, শুধু টাকার বিনিময়ে আপনি করান? না স্যার, ছেড়ে দেবো না। ওদের টা কমপ্লিট করার পর আমি আর পড়াবো না, মানে নতুন করে কোনো স্টুডেন্টকে আমি ভর্তি নেবো না। আচ্ছা, আপনি স্কুল টিচার হওয়ার পরে, ধরুন আপনি স্কুল টিচার হয়ে গেছেন, তো হ্যাঁ। ছেলেমেয়েরা বইয়ের রেফারেন্স অনেক সময় চায়, তো আপনি কোন হুম। পাবলিশার্স এর বই রেকমেন্ড করবেন? আমি সাঁতরা পাবলিকেশনের যে বইটি আছে সেটি রেকমেন্ড করবো। আচ্ছা, ওই ওই পাবলিকেশন থেকে আপনাকে কি কোনো কমিশন দেওয়া হয়? না স্যার, ওই ওই পাবলিকেশনের যে আপনার বইটি কোনো আছে, কমিশন দেন? আমার মনে হয় যে ওই বইটিতে খুব সহজ ভাষায়
সমস্ত জিনিসকে ব্যাখ্যা করা আছে এবং ছাত্রছাত্রীরা পড়ে খুবই উপকৃত হবে। অনেক বেশি ইনফরমেটিভ এবং সহজ ভাষা, সমস্ত কিছুটা তাদের বোধগম্য হবে। এবং এমসিকিউ যে প্যাটার্ন গুলো রিসেন্ট আছে বইতে, সেই সমস্ত এমসিকিউ প্যাটার্ন গুলোও খুব ভালো করে সাজানো আছে ওই বইতে, আমি দেখেছি। তো সেই জন্য আমার মনে হয় যে বইটা অনেকটা অ্যাট্রাকটিভ এবং ছবি সহকারে, চার্ট সহকারে। সব সেমিস্টারে তো এমসিকিউ নেই, এমসিকিউ দেখে হ্যাঁ, কি করে ফাইন্ড আউট করবে? না এই সব সেমিস্টারে নেই, কিন্তু যে সেমিস্টার গুলোতে আছে সেগুলোতে খুব উপকৃত হবে। আর যে সেমিস্টার গুলোতে নেই এমসিকিউ, সেই সেমিস্টার গুলোর জন্য আমি স্যার ওই বইটাই সাজেস্ট করব, কারণ ওই বইয়ের যে ভাষা আছে সেটা খুব সুন্দর। মানে ছাত্রছাত্রীরা খুব সহজে পড়ে মুখস্থ করতে পারবে। আপনার কি মনে হয় 11-12 এর বাচ্চাদের আপনি ইনফরমেশন দিয়ে পড়াবেন নাকি অন্য কোনো কিছু করবেন ছাত্রছাত্রীদের? স্যার আমি যদি স্যার আমি বিষয়টাকে অনেকটা বেশি ইন্টারেস্টিং করেই পড়াবো, কারণ বিভিন্ন ছবি, বিভিন্ন চার্ট বা বিতর্ক সভা মতো করে সেরকম করেও আমি বিভিন্ন মানে পড়াবো তাদেরকে। ডেমো তৈরি করেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি একটু ডেমো করে দেখান কি করে চার্ট ইউজ করবেন, কিভাবে পড়াবেন আপনার। আচ্ছা। স্যার এখন তো আমার কাছে চার্ট নেই, ঠিক আছে, তাহলে আমি আপনি কল্পনা করে নিন যে চার্ট আছে, সেইভাবে পড়াবেন। আচ্ছা আচ্ছা কোন চার্টটা স্যার আপনাকে বলছিলাম। বলে দেবে যে চার্টের মধ্যে এইটা দেওয়া আছে। লাইক এক্সাম্পল আচ্ছা স্যার। হিসেবে যদি পড়াতে হয় যে আমাদের ভারতবর্ষের নতুন তৈরি হওয়া রাজ্যগুলো সম্পর্কে, তো আমরা এরকম করে হুম, চার্ট একটা করলাম, এটা ভারতের ম্যাপ। হ্যাঁ এই দেখো এখানে নর্থে এই আছে, সাউথে এই আছে, ইস্টে আছে, ওয়েস্টে দেখাতে পারি। আচ্ছা স্যার। স্যার আমি খাতায় লিখবো তো? হ্যাঁ অবশ্যই, মানে এখন বলতে বলতে খাতাতেই লিখবো তো? অবশ্যই। আচ্ছা। তাহলে আজকে আমরা পড়বো আহ, রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা রাষ্ট্র সম্পর্কে জেনেছি, এবার আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো রাষ্ট্রের বৈশিষ্ট্য, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেই পার্টিকুলার জায়গাটাকে বা অঞ্চলটাকে রাষ্ট্র হিসেবে গণ্য করব। তা অর্থাৎ আমরা জানি যে রাষ্ট্র সম্পর্কে গার্নার যে সংজ্ঞাটা দিয়েছেন, সেই সংজ্ঞা থেকে আমরা কিছুগুলো বৈশিষ্ট্য ধরে নিয়েছি রাষ্ট্র হিসেবে। তো গার্নারের সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্র রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? চারটি বৈশিষ্ট্যর এক নম্বর হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কিছু মানুষজনের যে সমষ্টি, সেই জায়গাটা সেটাকে হচ্ছে জনসমষ্টি। এবং নির্দিষ্ট পরিমাণে জনগণ না থাকলে সেটাকে আমরা জনসমষ্টি বলে গণ্য করব না। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ ভূখণ্ড অর্থাৎ ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ যে অঞ্চল, সেটাকে আমরা ভূখণ্ড বলবো, এবং যে অঞ্চলে এই জনসমষ্টিরা বসবাস করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকার। রাষ্ট্র সরকার ছাড়া কাজ করতে পারে না, কারণ সরকার হচ্ছে রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ। আমরা জানি যে সরকার হচ্ছে রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে সরকারের মধ্য দিয়ে। তাহলে সরকার থাকবে। এবং তার পরের পয়েন্ট হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব অর্থাৎ আমরা জানি সার্বভৌমত্ব অর্থাৎ চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় বা সর্বাধিকার সম্পন্ন, এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ সার্বভৌমত্ব মানে হচ্ছে যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ওই নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষজনের উপরে যে সরকার থাকবে, রাষ্ট্র সরকার দ্বারা সেই চূড়ান্ত ক্ষমতাটাকে বাস্তবায়িত করবে। এই চারটি বৈশিষ্ট্য থাকলে আমরা সেই অঞ্চলটাকে বলবো রাষ্ট্র। এছাড়াও আরো 2-3টে বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো স্থায়িত্ব। ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট মানে রাষ্ট্র কোনটি বিশ্বের? ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র হচ্ছে স্যার আমি এখন ছাত্র। আচ্ছা এই মুহূর্তে স্যার আমার মনে নেই। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। হুম, তাহলে স্থায়িত্ব, ঠিক আছে? স্থায়িত্ব অর্থাৎ যখন গোটা মানে যে রাষ্ট্রটা সেটা ধারাবাহিকভাবে কন্টিনিউ হবে, অর্থাৎ তার একটা স্থায়ী জায়গা থাকবে, সেটাকে আমরা স্থায়িত্ব বলবো। এর পরের পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক স্বীকৃতি।
মানে অনেকগুলি দেশ, এই অনেকগুলি রাষ্ট্র এই রাষ্ট্রটিকে আন্তর্জাতিকভাবে রাষ্ট্র হিসেবে গণ্য করে, সেটিকে আন্তর্জাতিক স্বীকৃতি। এবং তারপরের পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ অর্থাৎ ওই জনসমষ্টি যারা ওই ভূখণ্ডের মধ্যে বসবাস করে তাদের মধ্যে তারা যখন একই জাতীয়তাবোধে একাত্ম হয়ে এই অঞ্চলে বসবাস করে তাকে আমরা জাতীয়তাবাদ বলবো। অর্থাৎ এই 7টি পয়েন্ট থাকলে আমরা একটা ভূখণ্ড বা একটা জায়গাকে আমরা রাষ্ট্র হিসেবে গণ্য করব। এবং আমরা যদি দেখি তাহলে দেখব যে ভারতবর্ষে এই উক্ত যে সমস্ত আমরা পয়েন্টগুলো ডিসকাস করলাম তার কিন্তু সমস্ত পয়েন্টগুলি আমরা এখানে দেখতে পাবো। ভারতবর্ষে নির্দিষ্ট জনসমষ্টি রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, এবং ভারতবর্ষের একটি সরকারও রয়েছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো আমরা দেখেছি, কিন্তু এখানে কেন্দ্র সরকারকে আমরা গুরুত্ব দেব। তারপর রয়েছে সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতা ভারতের রাষ্ট্রপতির হাতে রয়েছে। এরপর হচ্ছে স্থায়িত্ব। ভারতবর্ষের স্থায়িত্ব আমরা দেখে এসেছি 1945 সালে, 47 সালে গঠন হওয়ার পরেও এখনো অব্দি ভারতবর্ষ রাষ্ট্র হিসেবেই আছে। এরপর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতবর্ষকে অনেকগুলি দেশই রাষ্ট্র হিসেবে গণ্য করে। এবং জাতীয়তাবোধ অর্থাৎ ভারতবর্ষের বসবাসকারী আমরা সবাই ভারতীয় হিসেবে যে জাতীয়তাবোধে আবদ্ধ হয়েছি, সেই তাই এই ভারতবর্ষকে আমরা রাষ্ট্র হিসেবে গণ্য করব। আচ্ছা, আমাদের সাম্প্রতিক শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছে, তার নাম কি? নতুন রাষ্ট্রপতি সপ্তাহখানেক আগে। স্যার আমার জানা নেই। আন্তর্জাতিক সম্পর্কের দুটো বৈশিষ্ট্য বলুন ভারতবর্ষের আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্য। ভারতবর্ষ অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, করে না। আর ভারতবর্ষ কখনো কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি? না স্যার। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কি করে স্বাধীন হলো? বা শ্রীলঙ্কাতে যখন তামিল টাইগার লিবারেশন এলটিটিরা যখন ওখানে জঙ্গি ছিল, সেই জঙ্গিদেরকে মারার জন্য ভারত সরকার সেখানে কি করে হেল্প করলো? বা বালুচিস্তান ইস্যুতে মধ্যে মধ্যে ভারত সরকার বালুচিস্তানের লোকজনকে সাপোর্ট করে, সেটা স্যার ওই দেশগুলো আমাদের কাছ থেকে সাহায্য চাই বলেই ভারতবর্ষ করে। বাংলাদেশ তো সাহায্য চায়নি, বাংলাদেশ ছিলই না, পাকিস্তান ছিল। পাকিস্তান সাহায্য করেনি, বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো নিয়েই পাকিস্তান ছিল। হ্যাঁ স্যার। ভারতবর্ষ নিজে থেকে সাহায্য করেছে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য স্যার আরেকটা হচ্ছে ভারতবর্ষ শান্তি এবং সহযোগিতার মধ্য দিয়েই অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করবে। তাই সবসময় সেটাই করে? বেশিরভাগ সময় তো তাই। সাম্প্রতিক যুদ্ধগুলো তাহলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, তার আগে পাকিস্তানের সঙ্গে আরো বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, চায়নার সঙ্গে যুদ্ধ হয়েছে 62 সালে, এগুলো তো যুদ্ধ করে। স্যার ভারত এবং পাকিস্তানের যে আন্তর্জাতিক সম্পর্কের অবস্থান, সেই থেকেই যুদ্ধটা হয়েছে। ভারতবর্ষ কিন্তু প্রথমে কোনো দেশকে আক্রমণ করে না। পাকিস্তান যেহেতু প্রথমে ভারতবর্ষকে আক্রমণ করেছিল, তাই ভারতবর্ষ আক্রমণ করেছে। কিন্তু এটা স্যার এই রিসেন্টের যে যুদ্ধ সেটাতে আমরা দেখতে পেয়েছি, বা পুরোনো যে যুদ্ধগুলো হয়েছে বা আগের যে যুদ্ধগুলো হয়েছে সেক্ষেত্রে কিছুটা মানে এর থেকে কম, মানে পরে হয়তো রেসপন্স করেছে, সঙ্গে সঙ্গে রেসপন্স করেনি। এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে পাকিস্তান যে অ্যাটাক করেছিল তার একদম সঙ্গে সঙ্গেই রেসপন্স করেছে ভারতবর্ষ সেখানে। আপনার হবি কি? স্যার আমার হবি হচ্ছে আধুনিক বাংলা সিনেমা দেখা। সিনেমা দেখা? আধুনিক বাংলা সিনেমা। দুজন
ডিরেক্টরের নাম বলুন আধুনিক বাংলা সিনেমা। স্যার নন্দিতা চক্রবর্তী ওকে। আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আচ্ছা বলুন, দুটো দুটো করে সিনেমার নাম বলুন ওনাদের তৈরি করা, যেগুলো আপনি দেখেছেন সাম্প্রতিক কালে। বহুরূপী, বেলা শেষে, বেলা শুরু, এইগুলো কার? এই দুজনেরই তৈরি করা, যৌথভাবে তৈরি করা। কোনটা কার? শিবপ্রসাদ চক্রবর্তীর কোনগুলো, আর কোনগুলো হচ্ছে নন্দিতা দাশগুপ্ত? সে যৌথভাবে তৈরি করা। আচ্ছা আচ্ছা, আপনি আপনার দুজনকেই বললেন, যৌথভাবে সিনেমাগুলোর কথাই বললেন। আচ্ছা, হ্যাঁ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোন থিওরিটা আপনার ভালো লাগে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আচ্ছা fine. ঠিক আছে, মনে হয়। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, রাখুন। থ্যাংক ইউ স্যার।